গভীর রাত, আবছা অন্ধকার ঘরে ফুরফুরে আমেজে শুয়ে আছে আরুষ। পাশেই মেহের অজ্ঞান হয়ে পড়ে আছে। আরুষের রাগ ঝরে মেজাজ ফুরফুরে যাওয়ার কারণটা বোধহয় শারীরিক তৃপ্তি। মনে পৈশাচিক শান্তি বিরাজ করছে তার। সুখ সুখ অনুভূত হচ্ছে। জীবনের প্রথম হালাল সম্পর্কের পরিণয় স্পর্শে জড়িয়েছে। তাই জন্যই কি এত ভালো লাগছে কে জানে। মেহেরের মুখে তাকিয়ে আচমকা মায়া জাগে আরুষের। ড্রিম লাইটের হালকা আলোয় জখম ঠোঁটে শুকিয়ে যাওয়া জমাটবাঁধা রক্তকণা দেখা যাচ্ছে দিব্যি। এলোমেলো চুল ও শরীরে অজস্র আঁচড়। সব মিলিয়ে বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। মেয়েটার বিধ্বস্ত হওয়ার পেছনে হাত কেবল আরুষেরই। আচ্ছা, রাগ করে কি কোনো ভুল সিদ্ধান্তই নিল সে? ভাবনায় ফুটস্টপ বসালো আরুষের ভেতর মন। হিসহিসিয়ে বলল, অপমানের মুখ্য বদলা নিয়েছিস, বেশ করেছিস। বেয়াদব মেয়েটার উচিত শিক্ষা হয়েছে। তুই কোনো ভুল করিসনি। আরুষের কখনো ভুল হতে পারে না। নারী ছলনাময়ীর জাত। কোনো নারীর প্রতি মায়া দেখালেই সে ভয়ঙ্করী হয়ে উঠে, ঠকায় দিন শেষে। নারী মায়া মমতা পাওয়ার যোগ্য নয়। আরুষের কিঞ্চিত গলে যাওয়া মন বিষিয়ে দিতে ভাবনাগুলো যথেষ্ট ছিল। আবারও বুকের ভেতর বাসা বাঁধল রাগ, একরাশ ঘেন্না। মেহেরের প্রতি মায়ামা ভাবনাগুলোও সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল। বহুবার ধাক্কা দিল আরুষ মেহেরের শরীরে। তাতে কাজ না হওয়ায় এক গ্লাস পানি ছুঁড়ে মারল মুখে। মেহেরের জ্ঞান ফিরে এলে পিটপিট করে তাকালো চারিদিকে। নিজের অবস্থান টের পেয়ে ভুলে থাকা যন্ত্রণা চেপে বসল বুকের মধ্যিখানি। নিঃশব্দে চোখ ভিজাল। পাশেই আরুষ বসে আছে কোমরে টাওয়াল পেঁচিয়ে। দৃষ্টি মেহেরের দিকে। মেহের এক পলক আরুষকে দেখে নিয়ে ঘেন্নায় চোখ সরাল। গায়ের চাদর গলা অবধি টেনে আবৃত করল নিজেকে। আমার বিছানায় থেকে সর, নিচে ঘুমা যা। মেহের অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা এত খারাপ কেন? শেষ পর্যন্ত খারাপ ছেলেটার হাতে ধর্ষণ হতে হল। নিয়ন্ত্রণহীন মেহের ফুপিয়ে কেঁদে ফেলল। কলিজাটা মনে হচ্ছে কেউ কেটে খেয়ে ফেলছে। বিধাতা তার ভাগে এত বড় অবিচার কেন লিখলেন? কি করে বেঁচে থাকবে এখন? তোকে কি বললাম শুনিসনি? এক্ষুনি বিছানা থেকে না নামলে জানে মেরে দিব। না, তাড়াতাড়ি। বিরক্তি নিয়ে মেহের উঠার চেষ্টা করতে নিলে শরীরের বিষব্যথা কাবু করে ফেলল তাকে। যার দরুন অস্ফুট স্বরে আর্তনাদ করল। আরুষের রাগ হল। মনে করল মেয়েটা রাতের মতোই অভিনয় করছে আবারও। চাপা রাগ নিয়ে চাদরসহ মেহেরকে পাজাকোলে তুলে বাথরুমে নিয়ে গিয়ে দাঁড় করালো আরুষ। জোরেসাটে ঝর্ণা ছেড়ে ভিজিয়ে দিল শরীর। ক্ষত জায়গাগুলোতে ঠান্ডা পানি কাটার মতো বিধল যেন। চিৎকার করার শক্তি নেই, মনে হচ্ছে শরীরে কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। মেহের চিৎকার করতে পারল না, কেবল চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিল নিশ্চুপে। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না বেশিক্ষণ। সারাদিন খাওয়া হয়নি কিছু, গলা ফাটিয়ে সন্ধ্যা থেকেই চিৎকার, কান্নাকাটি করে যাচ্ছে। তারপর আরুষের হিংস্রতা। বিধ্বস্ত মেহের সহ্য করতে পারছে না এত কিছু। আবারও জ্ঞান হারায় সে। আরুষ প্রচণ্ড বিরক্ত। ক্ষণে ক্ষণে নাটক অসহ্য ঠেকেছে। গাল চেপে ধরে মেহেরকে ডাকল আরুষ। কোনো সাড়া নেই দেখে শিউর হলো আবার জ্ঞান হারিয়েছে। বিরক্তিকে সাইডে রেখে বাথরুমের দেওয়াল ঘেঁষে বসিয়ে দিয়ে বাথরুমে আটকে রেখে রুমে আসলো তাকে। থাক, বাথরুমে পড়ে থাক, আর একটু শাস্তি পাক। সকালেরটা সকালে দেখা যাবে। আরুষের ক্লান্ত লাগছে, লম্বা ঘুম দিলে বোধহয় ভালো লাগবে। বিছানার মাঝ বরাবর পিঠ টানটান করে শুতেই পিঠে কেমন যেন চিপচিপে আঠালো অনুভূতি হল ওর। বিষয়টা অস্বাভাবিক মনে হওয়ায় লাইট জ্বালিয়ে যা দেখল তাতে আরুষের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। গোটা বেডশিটে টকটকে তাজা রক্ত। মনে হচ্ছে কোনো পশু জবাই দেওয়া হয়েছে আরুষের খাটে। মাথা চক্কর দিয়ে উঠল আরুষের। জীবনে এত রক্ত একসাথে কবে দেখেছে মনে পড়ছে না। মানছে মেহের ভার্জিন, কিন্তু তা বলে অস্বাভাবিক রক্তক্ষরণ। আরুষ দৌড়ে আসে বাথরুমে, দরজা খুলে মেহেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। মেহেরের গায়ে পড়া পানি শরীর ভেদ করে রক্তলাল হয়ে বেয়ে যাচ্ছে নিরন্তর। রংটা বেশ গাঢ়। ভীত আরুষ মেহেরকে জ্ঞানে আনার চেষ্টা করল প্রথমে, গালে পরপর কয়েকটা থাপ্পড় দিয়ে জ্ঞান ফিরানোর প্রচেষ্টা চালালো নিরন্তর। না, তাকাচ্ছে না মেয়েটা। এদিকে রক্তক্ষরণও থামছে না। এমন চলতে থাকলে মেহের মারা যাবে নিশ্চিত। মেহেরকে অযথা মারার উদ্দেশ্য তো আরুষের কোনোকালে ছিল না। চটজলদি মেহেরকে বের করে বিছানায় শুইয়ে দিল আরুষ। মেহেরের আর কোনো জামা নেই বলে একটু আগের পরনের ছেঁড়া জামায় আবৃত করল তাকে। জামাটা আরুষি রাগের মাথায় ছিঁড়েছিল তখন। খুব বেশি না, জামার 2 হাতার একফালি কাপড়ের টুকরা ছিঁড়ে গেছে জোরে টান পোড়ায়।
দেরি না করে কোনোরকমে টি শার্ট গায়ে চড়িয়ে মেহেরকে আবারও কোলে তুলে হাসপাতালে রওনা হল। পথে যেতে যেতে ফোন করে কেবিন বুক করে গাইনোলজিস্টকে ইমার্জেন্সি খবর দিতে বলল রিসেপশনিস্টকে। সেই সাথে আরুষের ঘনিষ্ঠ বন্ধু মাহিনকেও হাসপাতালের ঠিকানা দিয়ে আসতে বলল। 15 মিনিটের মধ্যে আরুষ হাসপাতালে পৌঁছাল। পৌঁছে চেঁচিয়ে চেঁচিয়ে ডাক্তারকে ডাকতে থাকল। রিসেপশনিস্ট আরুষকে চেনে, আরুষের বিহেভিয়ার তার অজানা নয় বলে দ্রুত ডাক্তারকে ডাকতে গেলেন তিনি। এরই মাঝে নতুন জয়েন করা একজন ডাক্তার ছুটে এলো আরুষের অবাঞ্ছিত চেঁচামেচি শুনে। মেহেরের কালসিটে পড়া ঠোঁটসহ ফ্যাকাশে চেহারা দেখে ডাক্তার থমকে গেলেন। নির্ঘাত রেপ কেস, ইশস মেয়েটার কি অবস্থা করেছে জালিম। রক্তমাংসে গড়া মানুষ কিভাবে পারে পশু হয়ে যেতে। ডাক্তারের গলায় স্টেথোস্কোপ ঝুলতে দেখে আরুষ ডাক্তারের সামনে সামনে গিয়ে বলল, এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করুন। মূর্খের মতো দাঁড়িয়ে কেন আছেন? দেখছেন না পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। ডাক্তার স্বাভাবিক স্বরে জবাবে বলল, যেহেতু রেপ কেস আগে পুলিশে রিপোর্ট করুন, তারপর ট্রিটমেন্ট হবে, এর আগে নয়। রাগে মাথার ফিউজ কেটে গেল আরুষের। ওয়ার্ড বয় ইতিমধ্যে স্ট্রেজার নিয়ে হাজির হয়েছে। মেহেরকে সেটাই শুইয়ে দিয়ে আরুষ ডাক্তারের কলার চেপে ধরল আকস্মিক। দাঁত কটমট করে ঠান্ডা হুমকি দিয়ে বলল, শালা তুই এক্ষুনি আমার বউয়ের ট্রিটমেন্ট করবি নাকি তোর বউকে ধরে এনে এর চেয়ে খারাপ অবস্থা করব? আরুষের এহেন জবাবে ডাক্তার বেশ থতমত খেল। বউয়ের সাথে কেউ এরকম হিংস্র হতে পারে ভেবে ভেতর ভেতর কেঁপে উঠল, সাথে আতঙ্কিত হল আরুষের হুমকিতে। যে নিজের বউকে ছাড়ে না সে অন্যের বউকে কি করতে পারে ভাবতেই সদ্য বিয়ে করা বউটার কথা মনে পড়ে গেল। মাত্র 8 দিন হলো বিয়ে হয়েছে তার, লজ্জায় বউয়ের সাথে ঠিকভাবে মিলেমিশে উঠতে পারেনি এখনও, এরই মধ্যে অসভ্য লোকটা হুমকি দিয়ে বসল। ডাক্তার কিছু বলার আগে রিসেপশনিস্ট মেয়েটি ছুটে এলো। ডাক্তারকে ফিসফিস করে বলল, বড়লোকের বেয়ারা ছেলে স্যার, এর সাথে শুধু শুধু ঝামেলায় জড়াবেন না। লোক সুবিধার না। আপনি মিস সিনথিয়াকে বলুন ট্রিটমেন্ট শুধু করতে। মেয়েটার কিছু হলে হসপিটাল বন্ধ করিয়ে দম নিবে। ডাক্তার দমে গেল। এক মুহূর্তের জন্য নিয়মকানুন ভুলে ভয়ে ভয়ে মেহেরকে অটি-তেই শিফট করার ব্যবস্থা করল। ডক্টর সিনথিয়াকে যতটা পারে সাহায্যও করল, কিন্তু রোগীর চিকিৎসা করার জন্য যে ডিটেইলগুলো অনিবার্য প্রয়োজন সেসব কিচ্ছু কর্তৃপক্ষের কাছে জমা দেয়নি লোকটি। অ্যাডমিট করতে ফর্ম পর্যন্ত ফিল আপ করেনি। সব কাজ ক্ষমতার জোর খাটিয়ে করলে কি চলে? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে আরুষকে জিজ্ঞেস করল, আপনার ওয়াইফের ব্লাডগ্রুপ কি? এক্ষুনি বলুন। 2 ব্যাগ রক্ত দিতে হবে। আরুষ স্বাভাবিকভাবে জবাব দিল, জানি না, টেস্ট করিয়ে জেনে নিন। বয়স কত ওনার? জানি না। পুরো নাম কি? ডাকনাম মেহের। পুরো নাম মনে পড়ছে না। ডাক্তার আশ্চর্য চোখে তাকিয়ে রইল আরুষের দিকে। এই লোকটা না পেশেন্টের হাজবেন্ড? কেমন হাজবেন্ড যে বউয়ের বয়স জানে না, নাম জানে না? হাজবেন্ডের কোনো ছিরি আছে এর মধ্যে? ডাক্তার বিতৃষ্ণার সাথে সাথে বিরক্তও হল বেশ। চাপা রাগ নিয়েই বলল, কেমন হাজবেন্ড? আপনি ওয়াইফের ডিটেইলস জানেন না, অথচ রাত বিরেতে বউকে পার্সোনালি অ্যাট্যাক করে হসপিটালাইজড করেছেন। আপনার মতো মানুষদের জন্য দেশটা রসাতলে গেল। হাজবেন্ড তো নয়, রেপিস্ট সব। বেশি না বকে ট্রিটমেন্ট কর যা। আমাকে জ্ঞান দিতে আসলে তোর বউ অক্ষত রাখব না। আমার বউকে ঠিক করবি এক্ষুনি। হালকা চিৎকার করে। ডাক্তার ঠিকই মনে মনে ফুঁসে উঠল রাগে, কিন্তু মুখে এক বিন্দু প্রকাশ করল না। মনটা দাম্ভিক স্বরে আওড়াল, ব্লাডি ব্ল্যাকমেইলার। ডাক্তারের সাথে তর্কাতর্কি চলা অবস্থায় চলে আসে আরুষের বন্ধু মাহিন। পরনের এলোমেলো জামাকাপড়, আউলা চুল দেখে বোঝা যায় ঘুম থেকে উঠে সরাসরি হাসপাতালে এসেছে সে। মাহিন বেশ বিস্মিত, এত রাতে কি এমন হলো যে হাসপাতালে জরুরি ডাক পড়ল। হসপিটাল কাউন্টার পেরিয়ে সামনে যেতেই মাহিন আরুষ ও ডাক্তারের চিল্লাপাল্লা শুনতে পায়। তাতে অবশ্য অবাক হয় না। মাহিন জানে আরুষ কেমন, তাই বিস্ময় প্রকাশ না করে আরুষকে প্রশ্ন করে, তুই ডাকলি কেন? আঙ্কেলের কিছু হয়েছে? আরুষের উচিত ছিল ভারাক্রান্ত হয়ে কিছু একটা জবাব করা। অবশ্যই ইতিবাচক জবাব আশা করা যায় আরুষের থেকে, কিন্তু সেসবের ধার না ধরে আরুষ সরাসরি প্রশ্ন ছুড়ল, এ পর্যন্ত কয়বার রুমডেট করেছিস? মাহিন চমকে উঠে অনর্থক প্রশ্নে। ফোন স্ক্রিনে সময় দেখে রাত 3:40। গভীর রাতে এই খামখা প্রশ্ন করতে ডেকেছে আরুষ তাকে? এসবের কোনো মানে হয়? তুই ফালতু আলাপ করতে ডাকছিস আমায়? কিঞ্চিত রেগে নাটক না করে সোজাসুজি উত্তর দে, ঘুরিয়ে কথা বলবি না। কি উত্তর দিব? ওয়ে কতগুলো মেয়ের সাথে শুয়েছিস? রাগ সংযত করে উত্তর দিল,
তিনটা সম্ভবত। প্রস্টিটিউট নাকি গার্লফ্রেন্ড? তুই এত শুনে কি করবি? খিটখিটে মেজাজে। দরকার আছে। আচ্ছা, তিনজনের মধ্যে কারো কি সিরিয়াস টাইপ ব্লিডিং হয়েছিল? ব্লিডিং কেন হবে? কি বলিস এসব? অবাক কণ্ঠে। কেবিনে বউ আছে। জানি না কি হলো, জাস্ট আধ ঘন্টার জন্য ধরেছিলাম, তাতেই মরম্র অবস্থা। মাহিনের মাথার অপর দিয়ে গেল কথাটা। থম মেরে কিছু প্রহর আরুষের মুখের দিকে চেয়ে রইল সে বোকার মতো। বোঝার চেষ্টা করল এ কথার অর্থ, কিন্তু লাভের লাভ হল না। চরম বিস্ময় নিয়ে আবার তাই প্রশ্ন করল, বউ মানে? কার বউ? বোকার মতে প্রশ্ন করিস কেন? হসপিটালে আমি, তাহলে বউও নিশ্চয় আমার। চোখ বড় বড় করে ফেলে মাহিন। পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক কিছু ঘটে গেছে যেন। তুই বিয়ে কবে করলি? আরুষ ভাবলেশীন জবাব করল, কাল রাতে। সত্যি বিয়ে করেছিস? কিন্তু কাকে? কে আবার? তোর করলা রানীকে। বাইরে থেকে যেমন তেতো, ভেতরে তার ডাবল মিষ্টি। শুধু ইমিউনিটি কম, নয়তো একবার টাচ করলে কেউ মরতে বসে। বিদ্রূপের সুরে মাহিন কথা বলতে ভুলে গেল, অতিশয় আশ্চর্যে চোখের পলক ফেলতেও ভুলল। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। কাল পর্যন্ত সবচেয়ে অপছন্দের মানুষকে আরুষ বিয়ে করে ফেলল। বিয়ে করে আবার হাসপাতালেও ভর্তি করল। তুই কি করেছিস করলা রানীকে? ঢং করিস কেন তুই শালা? বিয়ে করে কি করে জানিস না? তাহলে হাসপাতালে? বললাম না ইমিউনিটির অভাব। এটুকু কলিজা নিয়ে আমার সাথে লাগতে আসে। 1 সেকেন্ডে বোল্ড আউট করে দিয়েছি। শয়তানি হাসি দিয়ে। তাই বলে রেপ করবি? বেশি হয়ে গেল না? আরুষ জবাব দিল না। কেবিনের সামনে চোখ বুজে বসে রইল। বেইমান মন কোথাও না কোথাও অনুতপ্ত, কিন্তু আরুষ মানতে নারাজ। বারবার সে মনকে বোঝাচ্ছে, যা হয়েছে বেশ হয়েছে, এটাই উচিত শাস্তি মেহেরের। ফজরের আজান পড়েছে কিছুক্ষণ। নার্স মাত্র জানিয়ে গেছে মেহেরের জ্ঞান ফিরেছে, এখন সে ভালো আছে। আরুষ আর গেল না মেহেরকে দেখতে। স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে বসে রইল। চোখ টেনে আসছে। সারারাত ঘুমানো হয়নি, ফলে ক্লান্তিতে শরীর ঝিম ধরে আছে। পাশেই মাহিন বসা। সে অবাক চোখে দেখে যাচ্ছে আরুষকে। এই ছেলে দেখতে যত ঠান্ডা, ভিতরটা ততই হিংস্র। একবার আড়াল থেকে মেহেরকে দেখে এসেছে সে। দুদিন আগের মেহের আর আজকের মেহেরের মাঝে আকাশ পাতাল তফাত। নার্সের থেকে শুনেছে 3টে সেলাইসহ 2 ব্যাগ রক্ত লেগেছে। চেহারার সব লাবণ্য শুকনো ফুলের পাপড়ির মতো ঝরে গেছে একরাতে। রক্তশূন্য ফ্যাকাশে লাগছে দেখতে। কি করুণ অবস্থা করেছে পাষাণ ছেলে। ভেতরে আসলেই আরুষের দয়ামা নেই। মাহিন ঘৃণার চোখে তাকিয়ে রইল আরুষের দিকে। আরুষকে তার বিশেষ পছন্দ নয়। বড়লোক বাবার ছেলে বিধায় সুযোগ সুবিধা পাওয়ার লোভে সঙ্গ দেয় মাত্র। নয়তো এমন হিংস্র ছেলেকে কে নিজের বন্ধু বানাবে? মাহিন নিজেও তুলসী পাতা নয়, কিন্তু সে কোনো মেয়েকে জোর করে ছোঁয়নি। নারীর নেশা থাকলেও সে নেশা আরুষের তদ্রূপ নেই। চোখ লেগে এসেছিল। আচমকা ঠাস শব্দে মাহিনের তন্দ্রাভাব কেটে যায়। ঝড়ের বেগে কে যেন থাপ্পড় বসিয়েছে আরুষের গালে। মাহিন ভরকে গেল। থতমত খেল। পরক্ষণে রুহুল শেখকে দেখে ঢোক গিলল। মুখের এক্সপ্রেশন দেখে মনে হল চরটা যেন সে নিজে খেয়েছে, আরুষ নয়। এদিকে আরুষ এখনও নির্বিক, অনুভূতিহীনা, শান্ত। চর খেয়ে ঘুম ভেঙ্গেছে, উচিত ছিল একটুখানি থতমত খাওয়া, ভরকে যাওয়া। কিন্তু সেসব হচ্ছে কই? আরুষকে দেখে মনে হচ্ছে সে জানত এমন কিছু হবে, হতে পারে। তাই ওর মাঝে কোনো ভয় নেই, আতঙ্কের ছাপ নেই মুখে, আশ্চর্যভাব নেই। নির্বিক, শুধুই নির্বিক। তোকে ছেলে পরিচয় দিতে ঘেন্না হয় আমার। আর কত আরুষ, কত নিচে নামবি তুই? শেষ পর্যন্ত মেয়েটাকে হসপিটালাইজ করবি? তোর মা নেই বলে সব অন্যায় মুখ বুজে সহ্য করেছি। আর না, ধর্ষকের শাস্তি হওয়া উচিত। কোনো রেপিস্টকে আমি ছেড়ে দিব না। অফিসার একে নিয়ে যান। মাহিন এবার সত্যি সত্যি ভয় পেল। আরুষ যতটা ভাবলেশীন, তার ডাবল ডেঞ্জারাস আরুষের বাপ। বাপ ছেলের কাহিনী সে বুঝতে পারে না। নিজে ছেলেকে এতকাল প্রশ্রয় দিয়ে এসেছে, আজ আবার নিজেই পুলিশে দিতে চাইছে। পুলিশ সাথে করে নিয়েও এসেছে। বাবার হাতের চর খেয়ে আরুষ মুচকি হাসল। বাবার চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, রাগ করো না বাবা, আমি বুঝতে পারিনি এমনটা হবে। তুমি কচি খোকা, এত বড় ভুল কি করে হয়? মেয়েটাকে তুমি মারতে চাও? স্ক্রাউন্ডেল! বউকে কেউ মারতে চায় না বাবা। আমি অতটাও খারাপ না। আদর করেছিলাম শুধু। কে জানত পৃথিবীতে কাউকে আদর করেও শান্তি নেই। আসলে ভালোর জামানা নেই বাবা। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার চোখের সামনে থেকে যাও এক্ষুনি।
আজ থেকে তুমি আমার তেজ্য পুত্র। ফাঁসি না হোক যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করতে ঠিক পারব, আমি তোমায় ছাড়িয়ে আনব না। রাগে ফুঁসতে ফুঁসতে, এজ ইউর উইশ বাবা, কিন্তু যাওয়ার আগে বউয়ের সাথে আমার কিছু প্রাইভেট টক আছে, সেরে নিই। তোমার পরিকল্পনামাফিক নবাব বেগমের শেষ দেখা আজই, শেষবার কয়টা চুমু খেয়ে আসি। অন্তত এখন আর মীর জাফরি করো না বাপ, বলেই কেবিনে ঢুকে গেল আরুষ। রুহুল শেখসহ মাহিন চোখ বড় বড় করে চেয়ে রইল সেদিকে। জেলে যাচ্ছে জেনেও আরুষের মনে কি দারুণ আমেজ। বউয়ের সাথে রোমান্সের পরিকল্পনা করছে ঠান্ডা মেজাজে, মনে একফোঁটা ভয়ডর নেই। কি দিয়ে তৈরি সে? আশ্চর্য। মাথার উপর দিয়ে ঘূর্ণয়মান সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে চোখের জল ফেলছে মেহের। দুর্বল শরীরে ভীষণ ব্যথা। মা কে খুব মনে পড়ছে। জীবনের কঠিন সময়ে মায়ের উষ্ণ কোলখানার ভীষণ প্রয়োজন ছিল। ভীষণই। নিজের খেয়ালে এতই মগ্ন হয়েছিল যে মেহের লক্ষ্য করল না আরুষ কেবিনে কখন ঢুকেছে। মেহেরকে আনমনা দেখে আরুষ তার বেডের পাশের স্টিলের চেয়ারে গাইলিয়ে দিয়ে খুব মনোযোগে মেহেরকে প্রত্যক্ষণ করে। মেয়েটার প্রতি আর কোনো রাগ অবশিষ্ট নেই, ওকে দেখে তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে না, বরং করুণা হচ্ছে। যার প্রতি করুণার অনুভূতি আসে তার উপর কি আর ক্ষোভ প্রকাশ করতে পারে হৃদয়? কেমন আছো মেহেরজান? আরুষের কণ্ঠ পেয়ে একনজর তাকায় মেহের। সঙ্গে সঙ্গে রাগে ঘেন্নায় গা গুলিয়ে আসে। মুখ ঘুরিয়ে চোখ বুজে নেয় মেহের। লোকটাকে চোখের সামনে একদম সহ্য হচ্ছে না। আমি জানি তুমি আমাকে প্রচণ্ড ঘেন্না করো মেহেরজান, আজকের পর আরও বেশি। তাতে আমার কিচ্ছু আসে যায় না। তোমার উপর আমার আর কোনো রাগ নেই। ভেবেছিলাম অনেক অনেক শাস্তি দিব, কিন্তু তোমার সহ্যসীমা অল্প জেনে আর ইচ্ছে হচ্ছে না। তুমি অসহায়, দুর্বল প্রকৃতির মেয়ে। আমি কাপুরুষ নই, তাই দুর্বলকে আর কোনো সাজা দিব না। তোমার জন্য এটুকু ইনাফ ছিল। আপাতত জেলে যাচ্ছি। ডিভোর্স পেপারে বিয়ের সময়ই সই নিয়ে নিয়েছি তোমার। ডিভোর্স হয়ে গেছে যেহেতু সেহেতু তুমি এখন মুক্ত। আগের জীবনে ফিরে যাও। ভালো থেকো মেহেরজান। মেহের চোখ খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরুষের মুখের দিকে। আরুষকে অবাক হয়ে দেখছে মেহের। বিশ্বাস হচ্ছে না লোকটা এত খারাপ। বিয়ের সইয়ের সাথে সাথে ডিভোর্স পেপারেও সই করিয়ে নিয়েছে। ওর এত বড় সর্বনাশ করে আরুষ এখনও ভাবলেশীন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক চিমটি অপরাধবোধ কি তার হওয়া উচিত ছিল না? ড্যাশ 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 ড্যাশ। দরজা ঠেলে তক্ষুনি এক আগন্তুক প্রবেশ করল কেবিনে, গায়ে তার ঘর্মাক্ত পুলিশের খাকি পোশাক। পিঠের অর্ধেক ভিজে খাকি নীল রংটা কালসে নীল হয়ে আছে। তার চেহারায় বিষম গম্ভীরতা, চোখ দুটো ভীষণ লাল। সারারাত বোধহয় ঘুম হয়নি। বোধহয় নয়, নির্বিকারে বলা যায়, সারারাত তার ঘুম হয়নি। কপালে চিন্তার ভাঁজ। কেবিনে ঢুকে মেহেরকে দেখেই আবিরের সারা শরীর অবশ হয়ে আসল, বুকে ধক করে কি যেন বাড়ি খেল। ধমকে গেল দৃষ্টিজোর। বেডে শুয়ে থাকা বিধ্বস্ত মেহেরকে দেখে বুকে চিনচিন ব্যথা শুরু হল। করুণ অসহায়ত্ব প্রকাশ করল অনুভূতিরা। প্রেয়সীর বিধ্বস্ততা কি কোনো প্রেমিকের চোখ কখনো সহ্য করতে পারে? না। আবিরকে খেয়াল করতে বেশি সময় নিল না মেহের। কঠিন সময়ে আপনজনকে চোখের সামনে দেখে বুকে চেপে রাখা আবেগেরা ফুলে ফেপে উঠল। অশ্রুসিক্ত হল দৃষ্টি। সেদিকে পর্যবেক্ষণ করে আবিবের শরীর কাঁপছে। প্রেয়সীর এই অবস্থার জন্য কোথাও না কোথাও কি সে দায়ী ছিল না? মেহু পাখি, কম্পিত কণ্ঠে ডাকে আবির। মেহের অশ্রু টলটল চোখজোড়া মিলে আছে তার দিকে। যে কোনো মুহূর্তে ক্ষারীয় জল ঝরে পড়বে গালে। কাঁদলে স্কিন নষ্ট হয়ে যাবে মেহু। যার জীবনই নষ্ট তার কি স্কিন নষ্টের ভয় থাকে ভাইয়া? আবিরের বুকটা ছ্যাতো করে উঠল। ছোটবেলায় মেহের কাঁদলে আবির ওকে ভীষণ খ্যাপাত। বিজ্ঞানের ভাষায় বুঝিয়ে বলত, চোখের পানিতে ক্ষারীয় পিএইচ থাকে মেহু। যার স্কেল 7-8, কাঁদিস না, তোর স্কিন নষ্ট হয়ে যাবে কিন্তু। আশ্চর্য সত্য, এ কথা শুনে মেহেরের হাত পা ছুড়াছুড়ি টাইপ কান্নাও ভ্যানিশ হয়ে যেত। আর আজ কেন কাজ করছে না সেই ট্রিক্স? রুক্ষ হাতে আবির মেহেরের গাল ছুল, কাটা ঠোঁটে আলতো হাত বুলাল। যে মেয়েটাকে ছায়ার মতো আগলে রেখেছে আজ 22 বছর, একদিন শহরের বাইরে তাকে রেখে আসতেই মেয়েটার উপর এত বড় দুর্যোগ নেমে আসল। বিধাতা কেন এমনটা করল? ফুলের মতো মেয়েটার ভাগে যন্ত্রণা কেন লিখল? আবির খেয়াল করল বুকের চিনচিন ব্যথাটা ক্ষণে ক্ষণে প্রখর হচ্ছে। এ ব্যথা থেকে কি তার মুক্তি নেই? মেহেরের হাত শক্ত করে মুঠোয় ধরে চোখের জলমুক্ত করল আরুষ। নিজেকে আর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মেহের নিঃশব্দে কাঁদছে, সাফেদ বালিশের কাভার অনেকটা ভিজে উঠেছে।
কিছুটা পানি এসে কানের কোটরেও স্থান করে নিয়েছে। সেদিকে মেহেরের খোঁজ নেই। খুব দেরি করে ফেললে ভাইয়া। চাপা অভিমান, কান্নারত কম্পনসুয়ী ঠোঁট ও অনেকটা আক্ষেপ মিশে মেহেরের কণ্ঠস্বর কঠিন শোনাল। বুক কাঁপল আবিরের, গলা শুকিয়ে আসলো অপরাধবোধে। মনে হলো কলিজাটা কেউ কামড়ে কামড়ে খাচ্ছে। মেহু, বিশ্বাস কর পাখি, আমি ফোন ট্র্যাক করার চেষ্টা করেছি কিন্তু ততক্ষণে সিম ডিএক্টিভ করে ফেলা এক্সাক্ট লোকেশন পাওয়া যায়নি। সারারাত আমি নানা জায়গা খুঁজেছি মেহু। ভাগ্য আমায় হেল্প করেনি। আমায় মাফ করে দে পাখি। আমার জন্য তোর সাথে এমন ঘটল। আমায় মাফ করে দে মেহু। মেহেরের ডান হাত ধরে পাগলের মতো প্রলাপ করতে করতে কাঁদছে আবির। মেহের বাম হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে মর্মাহত হরিণীর ন্যায় বলল, তুরিমি নির্দোষ ভাইয়া, দোষ আমার ভাগ্যের। কিন্তু তুমি চিন্তা করো না, ভাগ্য আমায় হারাতে চাইলেও আমি ভাগ্যের কাছে হারব না। শক্ত কণ্ঠে আবির বুঝল অতি শোকে পাথর হয়ে গেছে মেহের। আবির কিছু বলে না আর, ঘাড় ফিরিয়ে আরুষের দিকে তাকায়। আরুষ নীরব দর্শনের ভূমিকা পালন করে পর্যবেক্ষণ করে যাচ্ছিল তাদের দুজনকে। আবির ওর দিকে তাকালে নিজের দৃষ্টি সরায় আরুষ। বিরহী মেজাজ বিভৎস রাগে ঝলসে ওঠে আবিরের। আরুষের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতারি নাকে ঘুষি বসাতে থাকে। ক্রূর বাক্য আওড়ায় সেই সাথে। অবাক কাণ্ড আরুষ আত্মরক্ষার চেষ্টা করছে না, ইচ্ছে করেই যেন মা লো খাচ্ছে। মেহের অস্থির হয়ে উঠল আকস্মিক আবিরের আক্রমণে। আবিরকে থামাতে চেয়ে ডাকল অসংখ্যবার। আরুষের নাক ফেটে গড়াচ্ছে। সেদিকে আবিরের হুঁশ নেই, রাগে উন্মাদ হয়ে উঠেছে সে। এদিকে মেহেরের চেঁচিমেচি আর কেবিনের জিনিসপত্র ভাঙ্গার আওয়াজ পেয়ে কতক নার্স, কনস্টেলেশনসহ রুহুল শেখ ও মাহিন হন্তদন্ত হয়ে কেবিনে ছুটে আসে। কোনোমতে আরুষকে ছাড়ানো হয় আবিরের হাত থেকে। আবির তখনও অশান্ত, অস্থির ভীষণ। ছুটোছুটি করছে ঘন ঘন গর্জন দিয়ে। তীব্র রাগ দেখে বেশ ঠাউর করা যায় ছাড়া পেলে আরুষকে জানে মেরে দিতে হাত কাঁপবে না, এবং এটাই আবির চায়। তুই আমার মেহুকে কোন সাহসে ছুঁয়েছিস সুরের বাচ্চা? জানে মেরে দিব। কেন ধরেছিস? তুই কেন ছুঁয়েছিস মেহুকে? পরিস্থিতি হাতের বাইরে। সারা হাসপাতালের লোক জড়ো হয়েছে কেবিনের সামনে। কারো মুখে কৌতূহল, কারো চোখে মারামারি দেখার উৎকট আনন্দ। রুহুল শেখ ফস করে দীর্ঘশ্বাস ফেললেন। অস্বস্তি আর লজ্জায় মাথা হেট হওয়ার সাথে সাথে শরীরটাও খারাপ করছে। বয়স তো কম হল না। কোথায় ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি নিয়ে আনন্দে জীবন কাটাবে, অথচ ঘটে উল্টো। জীবনে একফোঁটা স্বস্তি কি জানলেন না। অনামিশা তাকে ছেড়ে যাওয়ার সাথে সাথে জীবনের সকল সুখ শান্তিও নিংড়ে নিয়ে গেছে। অনামিশা যাওয়ার পর থেকেই তার ছেলের জীবন এলোমেলো। আজ যা যা হচ্ছে সবকিছুর জন্য কি সেই মহিলা দায়ী নয়? নিজে তো বেশ আছে, ছলনাময়ী ভালো আছে, ভালো নেই সত্যিকারের ভালোবাসার মানুষগুলো। নীরবতা ভেঙে রুহুল শেখ অকপটে বললেন, অফিসার শুধু শুধু ঝামেলা বাড়ছে। নিয়ে যান ওকে। পুলিশ কনস্টেবল আরুষকে হ্যান্ডকাফ লাগাতেই যাবে তক্ষুনি মেহের চেঁচিয়ে বলল, দাঁড়ান অফিসার, কোন অপরাধের ভিত্তিতে আপনারা আমার হাজবেন্ডকে এরেস্ট করছেন? জোর করে হুমকি দিয়ে বিয়ে করা ও অ্যাটেম্পট টু রেপ কেসে আমরা উনাকে এরেস্ট করছি। ভিকটিম আমি। আপনারা আমার জবানবন্দি নেওয়ার প্রয়োজন মনে করলেন না? আপনারা নাকি আইনজীবী, দায়িত্ব কি ভুলে গেছেন? আশ্চর্য ব্যাপার। দেখুন মিস, আবির স্যারসহ রুহুল শেখ নিজে উনার ছেলের নামে কেস ফাইল করেছে। আমরা বাধ্য উনাকে এরেস্ট করতে। মেহের আগুন চোখে চাইল কনস্টেবলের দিকে। দাঁত কটমট করে বলল, ভিকটিম আমি। অন্যের কথা শুনে আমার স্বামীকে তুলে নিয়ে গেলে আপনাদের নামে আমি হ্যারাসমেন্টের মামলা ঠুকব। ছাড়ুন উনাকে। উনি আমায় জোর করেননি। ইট ওয়াজ এন অ্যাক্সিডেন্ট। আপনারা এখন যেতে পারেন। মেহেরের কথা যেন সবার মাথার উপর দিয়ে গেল। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে বাকরুদ্ধ। আকস্মিক মেহের বোল পাল্টে ফেলল কেন? এমনিতে আরুষ ঠান্ডা মাথার মানুষ, চট করে অবাক হয় না, কারো কথায় প্রতিক্রিয়া দেখায় না। অবাক হবে না করেও মেহেরের অচেনা আচরণে আরুষ প্রচণ্ড অবাক হল, ভরকে গেল চিন্তা ভাবনা। মেহু কি বলছিস এসব? জোর করেনি মানে কি? সবাই জানে এই ছেলে কত নোংরা। তুই কেন ওকে সেভ করছিস মেহু? অস্থির গলায়, কিছুক্ষণ একা থাকতে চাই। মেহেরের কথামতো সবাই বেরিয়ে গেল কেবিন থেকে। রয়ে গেল শুধু আবির। সূক্ষ্ম চাহনিতে সে মেহেরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। চেষ্টা করছে মেহেরের মনের ধাঁধার খোলাসা করতে। কি করতে চাইছিস তুই মেহু? কেন জানোয়ার কে আইনের হাতে তুলে দিলি না? আমি ওর ফাঁসির ব্যবস্থা করতাম।
তুই কেন আবার বোকামি করলি মেহু? রাগী স্বরে মেহের শীতল দৃষ্টি নিক্ষেপ করে গাঢ় চাহনি সহিত তাকিয়ে থাকে আবিরের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমায় আমার মতো হ্যান্ডেল করতে দাও ভাইয়া। আইনের শাস্তি খুব সামান্য, এই শাস্তি তার জন্য নগণ্য। এতটুকু শাস্তি তার প্রাপ্য নয়। মেহু, তোর চোখে আমি প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি। পাগলামি করিস না মেহু, সরে আয়। তোকে জাস্টিস আমি পাইয়ে দিব। একটু বিশ্বাস রাখো। সরি ভাইয়া, জীবনে প্রথম আজ আমি তোমার অবাধ্য হব, আমায় ক্ষমা করো। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যখন আমার সাথেই এত বড় অন্যায় হলো তখন আমি আর দমে থাকব না। আরুষ শেখের কঠিন শাস্তি হওয়া দরকার। যা ওকে আমি নিজে হাতে দেব। তুই মায়াবতী, বিধ্বংসী নোস। জেদ করে নিজের ক্ষতি করছিস মেহু। ফিরে আয় পাখি, আমায় একটা সুযোগ দে। আমি সব ভুলিয়ে দিব, তোর সব ব্যথায় মলম লাগাবো। একটা সুযোগ দে। হাত চেপে ধরে। আমি কিচ্ছু ভুলতে চাই না। আমার প্রতিটা যন্ত্রণার পাই টু পাই হিসাব চাই। আরুষ শেখকে ধ্বংস না করা পর্যন্ত আমার শান্তি নেই। নারী শুধুই মায়াবতী নয় ভাইয়া, কখনো কখনো নারী বিধ্বংসীও। আমার শান্তি চাই, প্রতিশোধ ছাড়া আমি শান্তি পাব না। তাকে ধ্বংস হতে হবে আমার হাতে। আবির ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মেহেরের আগুন ঝরা চোখে, তীব্র রাগে লাল হয়ে যাওয়া মুখমণ্ডলের দিকে। আজীবন যাকে শান্তশিষ্টা মায়াবিনী হিসেবে প্রত্যক্ষ করেছে হঠাৎ আজ তার চণ্ডাল রূপ মেনে নিতে পারছে না নিরেট মস্তিষ্ক। বুকে ভীষণ ভয়, শঙ্কা। কাউকে ধ্বংস করতে গিয়ে তার মেহুপাখি নিজেই না ধূলিসাৎ হয়ে যায় সেই অমানুষের কবলে পড়ে। কি জানি কি হয়।